জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় ইরানি যুদ্ধ জাহাজ ডুবে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভারত মহাসাগরে তাদের একটি সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানের একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের তথ্য বলছে, ইরানের যুদ্ধ জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩২ জন শ্রীলঙ্কার নৌবাহিনীর উদ্ধার করে দক্ষিণ বন্দরের শহর গেলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার বিষয়টি অবগত দুই সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংঘাতের পঞ্চম দিনে এসেও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানে প্রাণহানি বেড়ে ১,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। নতুন করে দুবাইয়ে মার্কিন কনসুলেটরের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়া কাতারের আল উদেইদের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে একে অপরের ভূখণ্ডকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলায় অব্যাহতের দাবি করে আসছে ইসরায়েল ও ইরান। এছাড়া ইসরায়েলের পাশাপাশি লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের ৩টি গ্রামের বাসিন্দাদের স্থান খালির নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দোয়া শোক জানাতে কাল ও পরশু দুদিন ১০টা থেকে ১২টা এবং দুপুর ২টা থেকে ৪টা ইরানের দূতাবাস সবার জন্য উন্মুক্ত থাকবে। দুপুরে দূতাবাসের সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরানে বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে অবস্থানরত সবাইকে হেফাজতের দায়িত্ব ইরান সরকারের। রাষ্ট্রায়ত্ত শান্তির পথে না আসা পর্যন্ত সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাবে ইরান। রাষ্ট্রদূত বলেছেন, প্রতিবেশী যে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে প্রতিরক্ষার জন্য সেগুলোকে টার্গেট করা হচ্ছে। তবে মুসলিম দেশগুলো যেন এই বর্বরচিত কাজে না জড়ায় সে আহ্বানও জানিয়েছেন তিনি। وقتی که ما صحبت از ممنوعیت زور در روابط بین الملل میکنیم، هم در حقوق عرفی و هم در حقوق معاهده‌ای بین المللی به شما اجازه نمیدهند که شما برای دستیابی به اهداف در سیاست خارجی، برای تحمیل خواسته ها، برای فشار به دیگران از جنگ استفاده کنید. মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এ নিয়ে ৫ দিনে ঢাকা থেকে ১৭৩টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। দুবাই, কুয়েত, দোহা, বাহরাইন ও শারজাগামী বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম থেকে গতকাল পর্যন্ত বাতিল করা হয়েছে ৩৫টি ফ্লাইট। অন্যদিকে এক বার্তায় বিমান বাংলাদেশ জানিয়েছে, দাম্মাম, দোহা, আবুধাবি, দুবাই, শারজা এবং কুয়েত রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর ফলে ঈদকে সামনে রেখে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রীরা। এদিকে ছেড়ে যাওয়া ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ আতঙ্ক নিয়েই দেশ ছাড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তারা। আজকে যদি যাইতে পারে তো গেছি, না যাইতে পারলে কবে যাইতে পারি এটা তো নিশ্চয়তা নেই। অনেক যাত্রী আমাদের আসছিল, তারা ফেরত গেছে, তাদের গতকালকেও ফ্লাইট হওয়ার কথা ছিল। আমরা প্রবাসে থাকি, আসলে পরিবারের চিন্তা, দেশের চিন্তা এবং নিজের চিন্তা, সর্বক্ষেত্রে গিয়ে আমার ৫০,০০০ টাকা ড্যামারের সিটা না, কিন্তু আমি যাইতে পারছি, এটাই আমার কাছে খুব আনন্দ লাগতেছে।
এদিকে আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। বুধবার সন্ধ্যায় প্রথমটি ছেড়ে যাবার পর বৃহস্পতিবার দ্বিতীয় ফ্লাইট ঢাকা থেকে বিকেল 5:15টায় দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতিতে ছুটিতে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ 3 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কুয়েত। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের অন্যতম আক্রান্ত দেশ হওয়ায় কুয়েত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাতের কারণে কুয়েত ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ফলে 1 মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া ছুটিতে কুয়েতের বাইরে বসবাসকারী সব প্রবাসীদের জন্য অতিরিক্ত 3 মাসের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ যে সকল প্রবাসীরা ছুটিতে গিয়ে বর্তমানে কুয়েতে ফিরতে পারছেন না কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা ইতোমধ্যে তাদের ভিসার মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে সময় আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি সংকটের মুখে পড়েছে। দেশে যা মজুদ আছে তা দিয়ে মার্চ মাস চলবে। এমন অবস্থায় জ্বালানি ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে। সংকট হলে শপিং মলে আলোকসজ্জা বন্ধ হতে পারে বলেও জানান ইকবাল মাহমুদ টুকু। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছি এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসতো তাকে বলছি। সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। তো আমরা যতটুকু আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। যুদ্ধ দিন থাকবে তো অতদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তবে প্রয়োজনে চুক্তি বিবেচনার সুযোগ আছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি স্বল্প সময় নয়, দীর্ঘ সময় নিয়ে দুটি রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক নয় বলে দাবি করেন মন্ত্রী। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না। এখনও নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে 60 ডে আপনার নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন। এমন না যে আমরা একটা বন্ধ করে বাংলাদেশকে ঠেলে দিয়েছি। আমরা সেটা পর্যালোচনা করব এবং বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো মেজার নিতে হয় আমরা নেব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখনও দর কষাকষির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ। এখনও ইতিবাচক বা নেতিবাচক কিছু বলার সুযোগ নেই বলেও জানান তিনি। তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। আমাদের কিছু নন টেরিফ ব্যারিয়ার আছে
যেগুলি দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফিনান্স যেটা আছে সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশ এলিজিবল হবে সেটার জন্য। দেশের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আনসার ভিডিপিকে জনসেবামূলক কাজে অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। প্রধানমন্ত্রী আনসার ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। পরে আনসার ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখের আগে কৃষক কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের 9টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মতো প্রান্তিক কৃষকদের সুবিধা দেওয়া হবে। উৎপাদন, কৃষি জমি, কৃষিপণ্য সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে চলে সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত তারাই এই প্রকল্পের আওতায় কৃষক হিসেবে বিবেচিত হবেন। পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। 9টা উপজেলার 9টা ইউনিয়নের 9টা ডিভিশন ওইভাবে আর প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবো ফ্যামিলি কার্ডের মধ্যে। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষি পণ্য, ভ্যারাইটি সবকিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে। প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা এবং 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব। প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে দেওয়া হয়েছে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব। মোহাম্মদ রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় বাদ দিয়ে জোনায়েদ সাকি এখন থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শ্রম মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে নুরুল হককে শুধুমাত্র প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ববি হাজ্জাজকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবু শেখ। বুধবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় সে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী 27 এপ্রিলের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দেন আদালত। এর আগে সকালে ইরার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। জানান, দ্রুত খুনের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। রোববার সকালে 2য় শ্রেণীর ছাত্রী ইরাকে সীতাকুণ্ড ইকো পার্কে শ্লীলতাহানির পর জবাই করে হত্যার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে শিশুটি মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রধান অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে কর্মচারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের
সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ সময় অভিযুক্ত কর্মচারী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল 4টার দিকে সমাজ কল্যাণ বিভাগে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যা করা হয়েছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যান তারা। এ সময় সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলাকাটা অবস্থায় দেখতে পান তারা। পাশেই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সাদিয়া ইসলাম রুনা ও হচ্ছে একটা ছেলে নাকি তাকে গলায় চাকু মারছে, এটাই শুনতে পারছি। তার বিভাগে আগে কাজ করতো ফজলুর রহমান নাম কর্মচারী। কয়েকদিন আগে সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। উনি হলেন সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান। তো ওই সময় থেকে তার মনে হয়তো একটু কষ্ট ছিল। দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। চিকিৎসকদের সাথে তারা এখনো ইনভেস্টিগেশনে আছে, আপনারা দেখতেছেন মনে হয়। তারা এখনো পরীক্ষা নিরীক্ষা করতেছে। পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে হয়তো তারা জানাবে। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রূপসা বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ নিহত হয়েছেন। এ ঘটনায় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে বিদেশি পিস্তল সহ আটক করেছে পুলিশ। বুধবার রাত 9টার দিকে নগরের ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করা হয়। মাসুম রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। এদিকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। যশোরে অপহরণের দুদিন পার হলেও এখনও ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের খোঁজ মেলেনি। স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী রেশমা খাতুন। যশোর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে জীবিত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অপহৃত জাহাঙ্গীর আলম যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার বাসিন্দা এবং শঙ্করপুর পশু হাসপাতালের সামনে অবস্থিত আর মেডিকেল ও JR অ্যাগ্রোভেট নামে দুটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। গত 2 মার্চ সোমবার রাত 9:45টার দিকে জাহাঙ্গীর আলম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছানোর আগে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করা হচ্ছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ডিএমপি হেডকোয়ার্টারে গিয়ে এ কথা বলেন তিনি। সেখানে প্রথমে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1.5 ঘন্টার বৈঠক শেষে মন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনী আগের ঘটনার জন্য দায়ী নয়। এখন আইন মেনেই কাজ করবে পুলিশ, এমন আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। এদিকে পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব।
রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় 2টি পিস্তল, একটি রিভলভার ও 23 রাউন্ড গুলি সহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান জানিয়েছেন, 3 জনকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বেশ কিছু অস্ত্র উদ্ধার করে তারা। পরে পৃথক অভিযান চালিয়ে আরও এক আসামিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি পিস্তল সহ 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওয়ারী থানায় অস্ত্র আইনে 2টি মামলা করেছে পুলিশ। আমরা নিজেদের মতো করে কাজ ছিল, সামনে পড়ে যাওয়া মানে র্যান্ডম আসামি 3 জনকে অ্যারেস্ট করছি, 3টা অস্ত্র, 23 রাউন্ড গুলি এবং ওইখানে গুলি করা 5 রাউন্ড গুলির 5টা খোসা এবং একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা ঘটনা স্বীকার করেছেন এবং আশা করি আমরা আরও সন্দিগ্ধ একজনের কথা আমরা জানি, আমরা ঘটনাস্থল থেকে পাইছি আরও একজনের তাকেও অ্যারেস্ট করবো ইনশাল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় 2 হত্যাকাণ্ড এবং কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় স্থগিতের আবেদন করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে 4 সপ্তাহ সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপক্ষের শুনানি শেষে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেছিল। প্রসিকিউশন জানায়, মামলা প্রক্রিয়ায় কিছু ঘাটতি থাকায় এবং বাড়তি তথ্য উপাত্ত যুক্ত করতে রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এ মামলায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অন্য আসামিরা হলেন ডিএমপির তৎকালীন অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল পুলিশ হেফাজতে রয়েছেন, বাকি 4 জন পলাতক আছেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নতুন করে আরও কিছু নথিপত্র দাখিল করা হবে। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা একটা অ্যাডজর্নমেন্ট চেয়েছি। ইন দ্য মিন টাইম আমাদের হাতে যে এভিডেন্সটা আছে এইটা আমরা এই মামলায় এটা আমরা টেন্ডার করতে চাই। গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের 2500 থানা থেকে লুট হওয়া একটি শটগান খাল থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার হাইজাদি ও ব্রাহ্মণদী ইউনিয়নের সংযোগ সেতুর নিচের খাল থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। 2500 থানার ওসি আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয় এক জেলে খালে মাছ ধরার জন্য নামলে কচুরিপানার স্তূপের উপর অস্ত্রটি দেখতে পেয়ে থানায় খবর দেন। এটি 5 আগস্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের একটি। লুণ্ঠিত অস্ত্রের নম্বরের সাথে অস্ত্রটির গায়ে লিখিত নম্বরের মিল রয়েছে। চিকিৎসকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি জনগণের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছাতে কাজ করছে সরকার, এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য ও যুগোপযোগী করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজধানীর শাহবাগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তারা। আমাদের দেশের বর্তমান জনসংখ্যা, সে আনুপাতিক হারে আমাদের ডাক্তারদের সংখ্যা কত? আমরা ডাক্তারদের সকল সুযোগ সুবিধার দিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি দেব। অনেকগুলি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনকল্যাণে। পাবলিকের ডোর স্টেপে কীভাবে সেবা পৌঁছে দেওয়া যায়, কিভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়, আরও ডাক্তার নিয়োগ করা যায়, সামগ্রিক দিক থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। যে কোনো সুযোগ সুবিধা আমাকে আপনারা বলবেন, বিধির ভিতরে যতক্ষণ সম্ভব ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের কল্যাণ দেখব। প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন সেজন্য ইসলামের শত্রুরা নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে অংশ নিয়ে তিনি আরও বলেছেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মতো তারেক রহমানও আলেম ওলামাদের পক্ষে কাজ করছেন।
কোরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলেও আশ্বাস দেন ধর্মমন্ত্রী। বিশেষ করে তারেক রহমান সাহেবের দিকে খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনার সরকারকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন এই দেশের যারা ক্ষতি করতে চায়, যারা অনিষ্ট করতে চায়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। বিশেষ করে এই দেশের কওমি মাদ্রাসাগুলিকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। প্রতি বছর 5 কোটি করে গাছ লাগাতে চায় সরকার, আর এ লক্ষ্যে চলতি বছরের মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ বন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বন দখলকারীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে। আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন ক্রেডিটটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। এই মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। সংসদের অধিবেশন বসার পর বিএনপি দেশ গঠন এবং রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের 31 দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এই কথা বলেন তিনি। প্রেসক্লাবের কমিটি নিয়ে বিরোধের প্রসঙ্গে তিনি বলেছেন, সরকারের নির্বাহী ক্ষমতা নেই ও গঠনতন্ত্র অনুযায়ী সমস্যার সমাধান করা হবে। পরে সার্কিট হাউসের প্রেসক্লাবের পূর্বের নির্বাচিত কমিটির সাথে বৈঠকে বিরোধ নিরসনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এদিকে বৈঠক শেষে সার্কিট হাউসের বাইরে সাংবাদিকদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জনগণের এই ক্ষমতা নির্বাচিত সেবকের মাধ্যমে দেওয়ার দায়িত্ব হিসাবে আমরা সেবকের দায়িত্ব পালন করব, এবং সেই কাজটা করার জন্যই যে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন দরকার এবং জনগণের কর্তৃত্ব যাতে নিরবিচ্ছিন্নভাবে বহাল থাকে, তার জন্য যে প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কার পরিবর্তন দরকার, সেই লক্ষ্যে আমরা 31 দফা ঘোষণা করেছি। প্রশাসনের নানা দপ্তরে যে দলীয়করণ হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এবং দুদকই তার উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সিলেটের একটি কনভেনশন হলে জেলা ও মহানগর এনসিপি আয়োজিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নেতাকর্মীদের পূর্ণ শক্তি নিয়ে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম। অনুষ্ঠানে দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই হাদি হত্যার বিচার নিয়ে কথা বলেছেন। আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর থেকেই নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, রাজনৈতিকভাবে হেয় করতেই ব্যাংক হিসাব তলবের তথ্য সামনে আনা হচ্ছে। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর থেকে কিছু দেশি গণমাধ্যম ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশ ব্যাংক হিসেবের তথ্য উদ্দেশ্যমূলকভাবে সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে 56 জনের ব্যাংক হিসেব তলব করা হলেও কেবল একজনের নাম করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নামে থাকা 9টি ব্যাংকের হিসেবের বিস্তারিত তুলে ধরেছেন সাবেক এই উপদেষ্টা।
সেজন্য আমি আজকের মধ্যেই 9টা ব্যাংকের স্টেটমেন্ট, কিছু গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে এটা করছে। তো ব্যাংক অ্যাকাউন্ট তলব করে এক ধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছে, না জানি কি আছে ব্যাংক অ্যাকাউন্টে। সেজন্য আমি আজকের মধ্যেই 9টা ব্যাংকের স্টেটমেন্ট আমার পুরো ফ্যামিলির, আমি আজকে সারাদিন এটা কালেক্ট করেছি। আমার ফ্যামিলির লোকজন তারা নিজেরা গিয়ে কালেক্ট করে নিয়ে এসেছেন। আমি পুরো বাংলাদেশের জনগণের সামনেই পরিষ্কার করে দিলাম, যাতে করে কোনো সন্দেহ না থাকে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ, যাদের জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, যাদের জন্য আমরা দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে জড়িয়েছি, তাদের কাছে পরিষ্কার থাকা। নগরীর বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে 100 টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বুধবার বিকেলে রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে। পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানান তিনি। পুরনো ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রশাসক। দেখার দায়িত্ব আমাদের, কারণ 17টা বছর তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো ব্যবসা নাই, কারো এই দক্ষিণের মধ্যে এই পুরনো ঢাকার সবচেয়ে উন্নত হোক, সবাই দেখুক যে পুরনো ঢাকার লাইট ঠিক মতো জ্বলতেছে, বর্জ্য পরিষ্কার হচ্ছে, মশা সেরকম নাই। এগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কাজ হবে। যদি কোথাও 100 টাকার বেশি কেউ কোথাও নেয়, তাহলে ওই কন্ট্রাক্টরের টেন্ডার বাতিল হয়ে যাবে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথিকে অবরুদ্ধ এবং শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্ট্রোকের এক রোগীর খোঁজ খবর নিতে গিয়ে হাসপাতালে যান ফাতেমা রহমান বিথি। এক পর্যায়ে অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফাতেমা রহমান বিথির অভিযোগ, দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা তাকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে এক পুরুষ ইন্টার্ন চিকিৎসক তার গায়ে হাত তোলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি সমাধান করা হয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 10 থেকে 12 জন ইন্টার্নি ডাক্তার এবং নারীও ছিল, পুরুষও ছিল, কিন্তু নারীরা গায়ে হাত দেয় নাই। পুরুষ একজন দাড়িওয়ালা, যে আমি যখন আবার লাইভে যাইতে নিলাম আমার ফোন কেড়ে নিল ইন্টার্নি ডাক্তাররা এবং আমার গায়ে সর্বপ্রথম হাত দেয়া হয়েছে। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, এটা শুনে আমরা তাৎক্ষণিক এসে আমরা পুলিশ প্রশাসন সহ আমাদের চিকিৎসক সবাই মিলে আমরা উভয় পক্ষের কথা শুনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা আমরা সমাধান করতে পেরেছি। অবকাঠামোগত উন্নয়ন থেকে বেরিয়ে উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আয়োজিত গোলটেবিল আলোচনায় এই তাগিদ দেন তারা। আলোচনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, সবার আগে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করাই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পূর্ণ অর্থায়নের চেয়ে সমস্যা সমাধানে সরকারি অর্থায়নের অপচয় রোধ জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, জ্বালানি খাতে সিস্টেম লস 10% কমাতে সরকার কাজ করছে। সামাজিক সুরক্ষার বিষয়ে বলেছেন, এ ব্যবস্থাকে সার্বজনীন মডেলে রূপান্তর করার দিকে যাবে সরকার। 2035 সালের মধ্যে কর জিডিপির লক্ষ্যমাত্রা 15% নিয়ে যাওয়ার লক্ষ্যর কথাও জানান তিনি। আরও বেশি করে অবকাঠামো, দক্ষতা এবং প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে। তাছাড়া ওভারঅল বিজনেস ইনভেস্টমেন্ট পরিবেশ, ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে উন্নত করতে হবে। শুধুমাত্র তৈরি পোশাক খাতের উপরে নির্ভর করে একটা দেশের রপ্তানি খাত টিকে থাকতে পারে না। দ্রুততার সাথে আমরা কনজামশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে চাই, কারণ এইটা আসলে সম্ভব না। আপনারা সারা পৃথিবীর ইতিহাস দেখেন যে কখনোই কনজামশন লেড মডেল দিয়ে আপনার টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট বিভাগের 5 নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই সম্মাননা দেওয়া হয়। 5 ক্যাটাগরিতে সিলেট বিভাগের 5 জন নারীকে এই অদম্য নারী সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন কলসুমা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মাননা পেয়েছেন মোসাম্মত আমিনা বেগম। সফল জননী নারী হিসেবে পুরস্কৃত হন রহিমা বেগম। নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে সম্মাননা পান কাঞ্চন বেগম এবং সমাজে উন্নয়নের অসামান্য অবদানের জন্য সম্মাননা পদক পেয়েছেন রিফাত আরা রিফা। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষ নিজের বিভাগ থেকে প্রথম পুরস্কার পায় জাতীয়তে যায়। আমি জাতীয় থেকে পেয়ে পরে বিভাগে কাজ করেছি, তো এটা আসলে আমার জন্য অনেক আনন্দের। রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব হলো নারীদের অগ্রসরতা, তাদের বিকাশ এবং তাদের মর্যাদার এগেইনস্টে যত হার্ডলস আছে, যত বাধা আছে, যত অচলায়তন আছে সবকিছুকে অপসারণ করতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং যারা নারীদের অপমান এবং তাদেরকে হেয় করার জন্য, অ্যাবিউজ করার জন্য যারা কাজ করে তাদের সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। সাবেক অধিনায়ক বাবর আজমকে বাদ দিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ঘোষিত দলের 6 জন ক্রিকেটার আছেন পাকিস্তানের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের জন্য 15 সদস্যের দলে বড় চমক অভিজ্ঞ বাবর আজমের জায়গায় না পাওয়া। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির জন্য বড় চ্যালেঞ্জ অনভিজ্ঞ স্কোয়াড। টি-20তে সাহিবজাদা ফারহান দলের অন্যতম ভরসা হয়ে উঠলেও প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ, শামিল হোসেনরা। তবে দলে টিকে গেছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়াও টি-20 বিশ্বকাপে দলে না থাকলেও ওয়ানডে দলে ফিরছেন পেসার হ্যারিস রউফ। সিরিজ খেলতে 8 মার্চ বাংলাদেশে আসবে পাকিস্তান। 10 মার্চ অনুশীলন করে ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে যথাক্রমে 11, 13 ও 15 মার্চ। প্রথমবার এশিয়ান কাপ খেলতে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে হারলেও হার না মানার মানসিকতায় প্রশংসা করাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। নারী দলের প্রস্তুতি নিয়ে আফসোস থাকলেও ভালো করার রহস্য জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, আগামী ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা না আমাদের কোনো কিছু আছে, না আমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি, অথচ আমরা কম্পিট করব কাদের সাথে? জাপান, কোরিয়া, চায়না, যাদের বছরের বাজেট হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আমার কোটি টাকাই নেই, তাহলে আপনি কিভাবে করবেন বলেন? তারপরে তো আমরা যেটা করে যাচ্ছি সেটা তো আমি সবসময়ই বলি, সেটা হলো মিরাকল। আমাদের শুধুমাত্র আমাদের ডেডিকেশন এবং ভালোবাসা আর কনফিডেন্সের জন্য আমরা এখানে আসছি। আমাদের মেইন কম্পিটিশনটা হবে নর্থ কোরিয়ার সাথে 6 তারিখে। সেখানে অনেক বেশি টাফ টিম হবে নর্থ কোরিয়া, চায়না থেকেও বেশি। দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্ব মঞ্চে তুলে ধরতে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিনিধিদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামোর আমূল পরিবর্তন এবং উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। খেলার মাঠের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিমন্ত্রী গ্রামীণ জনপদে পড়ে থাকা মাঠগুলো সংস্কার এবং দেশের 64টি জেলায় আধুনিক ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। এছাড়া ফুটসাল গেমের প্রসারে মাঠ তৈরির সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। দেশের ক্রীড়া খাতকে স্বাবলম্বী করতে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার কথা ব্যক্ত করেন আমিনুল হক। আগামীতে আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসে যাতে আমরা খেলোয়াড়দের
যে পাইপলাইনে যাতে একটি যোগান আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সেই লক্ষ্যেরই ধারাবাহিকতায় আজকে আমরা স্বল্প পরিসরে আমরা কর্পোরেট হাউসগুলোর কিছু প্রতিষ্ঠানগুলোর সাথে এখানে আজকে আমরা মতবিনিময় করেছি এবং তাদের পরামর্শগুলো আমরা নোট ডাউন করেছি। আমরা আশা করছি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আপনারা যারা কর্পোরেট হাউস শুধু ফুটবল ক্রিকেট না, আপনারা অন্যান্য স্পোর্টসের প্রতিও যাতে আপনাদের সেই আগ্রহ সেই আন্তরিকতা থাকে, সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই ইনশাআল্লাহ। টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে স্কটল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের সাথে 3 জাতি সিরিজ খেলবে টাইগ্রেসরা। আসন্ন এই সিরিজগুলোতে ভালো খেলতে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান স্বর্ণা আক্তার। দলীয় একতাকেই দলের সবচেয়ে বড় শক্তি মানছেন তিনি। আগামী 4 এপ্রিল থেকে ঘরের মাঠে বিপিএল এবং এরপর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে নিজের প্রস্তুতি সারবেন স্বর্ণারা। জুন মাস থেকে হচ্ছে বিশ্বকাপ, সো সামনে এর আগেও একটা সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে আমাদের হোম, অ্যান্ড হচ্ছে অ্যাওয়ে একটা আছে থাইল্যান্ডে মেবি। সো আমরা ওইভাবে প্রিপেয়ার হচ্ছি। দেশের জন্য খেলতে গিয়ে নিজের পারফর্মটা শো করতে পারি, এটা আসলে মানে গর্বের বিষয় বলবো না, আমার আসলে রিপ্রেজেন্ট করতেছি আমার দেশকে। আমি চাই যতটুকু পারা যায় আমার পক্ষ থেকে আমি সবসময় ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার জন্য। আমাদের ইউনিটি হচ্ছে খুব থেকে স্ট্রং, আমরা মানে দলগতভাবে খুব ভালো। ইংল্যান্ডে আসলে কখনো খেলা হয় নাই, ফার্স্ট টাইম যাচ্ছি, সো হয়তো একটু টাফ সময় আসবে। সো আমরা এটা যতটুকু কম্প্রোমাইজ করতে পারি আমাদের পক্ষ থেকে। এই ছিল এখন চারদিকের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhonTV।